জানো, প্রতিদিন রাতের বেলায় এটা ভেবে ঘুমাই, কাল সকালে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে, আবার আগের মতো তুমি ছুটে আসবে আমার কাছে। কিন্তু পরদিন ঘুম ভাঙার পর যখন তোমার আশায় সারাটা দিন কেটে যায়, তখন বুঝতে পারি তুমি তো আর আমার নেই। ভালোবাসা শব্দটা হয়তো তোমার কাছে অনেকটা সহজই ছিল, কিন্তু আমার কাছে ভালোবাসা শব্দটার অর্থ তোমায় একটু দেখতে না পাওয়ার কষ্ট, তোমাকে ছেড়ে থাকার যন্ত্রণা, প্রতিদিন প্রতিটা মুহূর্ত এই মিথ্যে আশায় বেঁচে থাকা তুমি একদিন ঠিক ফিরে আসবে, তুমি একদিন ঠিক আমার কাছে ফিরে আসবে। তোমায় ভালো হয়তো অনেকেই বাসবে, কিন্তু আমার মতো কেউ ভালোবাসতে পারবে না তোমায়। সত্যি, নিজের ভালোবাসার জন্য এই মানুষটা যা করেছে সেরকম খুব কম মানুষই আছে পৃথিবীতে। আজকের মুভির কাহিনী শুধুমাত্র কাহিনী নয়, ইমোশন। দুটো মানুষের হৃদয়ের আবেগ, অনুভূতি, ভালোবাসা। এদের কাহিনী শোনার পর মাথার মধ্যে শুধুমাত্র একটা প্রশ্নই ঘুরবে, এটাকে কি ভালোবাসা বলে? ভালোবাসা কি এরকম হয়? হ্যাঁ, হয়। দ্য নোটবুক মুভির শুরুতেই দেখা যায় একটা নদীর মধ্যে একটা ছোট নৌকা নিয়ে একটা বয়স্ক মানুষ নৌকা চালাতে চালাতে নদীর পাশের একটা বাড়ির দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে, এবং দেখা যায় যেদিকে তাকিয়ে আছে সেটা একটা বয়স্ক মানুষদের হোম। এখানে বয়স্ক মানুষদের চিকিৎসাও হয়, এবং এখানে জানালার ধারে একজন বৃদ্ধা মহিলাকেও দেখা যায়, যিনি ওই নদীটার দিকেই তাকিয়েছিলেন। ডিউক নামে এই বৃদ্ধ ভদ্রলোককে দেখা যায়, হাতে একটা নোটবুক। দেখা যায় ওই বয়স্ক মহিলাকেও, যার নাম মিসেস হ্যামিল্টন। ডিউক মিসেস হ্যামিল্টনকে বলে, আমি আপনাকে একটা কাহিনী শোনাতে চাই, যদি আপনি আমাকে অনুমতি দেন। মিসেস হ্যামিল্টন প্রথমে রাজি হয় না, শত হোক অচেনা একজন মানুষ, কিন্তু সেখানকার নার্স বলাতে মিসেস হ্যামিল্টন রাজি হয়ে যায় কাহিনী শুনতে। ডিউক একটা কাহিনী বলতে শুরু করে সেই নোটবুক থেকে। কাহিনী চলে যায় 1940 সালে। গ্রামের মেলা। একটা 17 বছরের ছটফটে সুন্দর মেয়েকে দেখা যায়, এর নাম অ্যালি, আর ছেলেটার নাম ছিল নোয়া। সেদিন প্রথম দেখাতেই ভালো লেগে যায় অ্যালিকে নোয়ার। এমনকি অ্যালি বন্ধুত্ব করতে রাজি না হওয়ায় সে নাগরদোলনার মধ্যে এই কাণ্ডও করে বসে। সেই নির্দ্বিধায় বলে, তোমাকে দেখতে কি কিউট, আমার দারুণ লেগেছে তোমায়, আমার সাথে বন্ধুত্ব করবে? মেয়েটা কিন্তু রাজি হয় না, কিন্তু এই ছেলে এমন জেদ ধরে বসে যে অ্যালি বাধ্য হয়ে বলে, যাবো একদিন তোমার সাথে কফি খেতে। অ্যালি বেশিরভাগ সময় পড়াশোনা নিয়েই থাকত, তার পৃথিবীটা ছিল ছোট, পড়াশোনার বাইরে সে আর অন্য কিছু ভাবতে পারত না। কিন্তু নোয়া ছিল ঠিক উল্টো, তার পৃথিবী বিশাল বড়, প্রতিদিন নতুন নতুন করে জীবনটাকে বাঁচার চেষ্টা করত। দুজনের সব কিছু আলাদা হলেও এক জায়গায় তাদের মন একদম একই রকম ছিল, ভালোবাসা। একদিন রাস্তায় হঠাৎ করেই নোয়ার সাথে দেখা হয়ে যায় অ্যালির। সেই দিনটা সে নোয়ার সাথেই কাটায়, আর বুঝতে পারে তার বাইরেও একটা পৃথিবী আছে, যে পৃথিবীতে ভালো লাগা, ভালোবাসা এই শব্দগুলো ঘুরে বেড়ায়। বাড়তে থাকে মেলামেশা। ভালো লাগা যে কবে ভালোবাসায় পরিণত হয়ে যায় টের পাওয়া যায় না। দুজন দুজনকে খুব ভালোবাসে। অ্যালি একদিন নোয়ার বাড়িতে আসে, নোয়াদের গ্রামে। হ্যাঁ, গ্রামের ভেতরে খুব সাধারণ পরিবারের ছেলে নোয়া। নোয়ার বাবা, নোয়া এবং নোয়ার গ্রামের মানুষের সাথে তার সময় ভালোই কাটছিল, কিন্তু অ্যালির মায়ের এই মেলামেশা পছন্দ ছিল না। সেদিনের রাত যে তাদের জীবনে অন্ধকার ডেকে নিয়ে আসতে চলেছিল তা কে জানত। সেদিন অ্যালিকে নিয়ে নোয়া তাদের গ্রামের একটা পুরনো ভাঙাচোরা বাড়ির মধ্যে আসে। তারা একসাথে সময় কাটাতে চেয়েছিল। নোয়া বলে, জানো অ্যালি, এখন তো আমার কাছে টাকা পয়সা তেমন একটা নেই, কিন্তু একদিন যখন আমার কাছে প্রচুর টাকা পয়সা হবে আমি এই বাড়িটা কিনে নেব। এই বাড়ির মধ্যে আমি একটা মস্ত বড় ওয়ার্কশপ বানাবো। অ্যালি অভিমানের সুরে বলে, বাড়িতে তো আমরা দুজন থাকব, তাহলে শুধুমাত্র তোমার পছন্দেরটাই কেন হবে? আমারও কিছু পছন্দ আছে। তুমি যেদিন এই বাড়িটা কিনবে না, এই বাড়িটাকে সাদা রং করবে, আর ওই দরজাগুলোকে করবে নীল রং, আর আমার জন্য ওই দোতলায় একটা রুম বানিয়ে দেবে। আমি সেখানকার বারান্দায় বসে ছবি আঁকব, আর সামনে ওই যে নদীটা, ওই নদীটার দিকে তাকিয়ে থাকব। তারা যখন নিজেদের স্বপ্ন সাজাতে ব্যস্ত ছিল, নোয়ার এক বন্ধু দৌড়ে আসে এবং বলে, অ্যালির বাবা পুলিশ ডেকেছে, রাত 2টো বেজে গেছে, তারা তাদের মেয়েকে খুঁজে পাচ্ছে না, তুমি তাড়াতাড়ি অ্যালিকে নিয়ে তার বাড়িতে পৌঁছাও। নোয়া অ্যালিকে নিয়ে তাড়াতাড়ি অ্যালির বাড়িতে পৌঁছায়
এবং অ্যালির বাবাকে অনেক অনুরোধ করে বলে, যা কিছু হয়েছে তার দোষ সমস্ত আমার, দয়া করে আমার দোষের শাস্তি অ্যালিকে দেবেন না। কিন্তু অ্যালির মা নোয়া সম্বন্ধে বিভিন্ন অপমানজনক কথা বলতে থাকে অ্যালিকে, কারণ নোয়া এবং নোয়ার বাবা দিনমজুরের কাজ করত, না আছে শিক্ষা দীক্ষা, না আছে কোনো সোশ্যাল স্ট্যাটাস, কিন্তু অ্যালির সামনে তো অ্যালির ভবিষ্যৎ পড়ে আছে। নোয়া বাইরের ঘরে বসে সব কথাগুলো চুপচাপ শুনছিল, কথাগুলো যেন সূচের মতো বিচ্ছিল তার গায়ে। একসময় সহ্য করতে না পেরে সে সেখান থেকে বেরিয়ে যায়। পেছনে পেছনে অ্যালি ছুটে আসে। অ্যালি প্রচণ্ড কাঁদছিল। সে কাঁদতে কাঁদতে বলে, নোয়া তুমি কোথায় যাচ্ছ আমাকে ছেড়ে? নোয়া বলে, তোমার মা হয়তো ঠিকই বলেছেন অ্যালি, আমার সাথে থেকে না তোমার ভবিষ্যৎ হবে, না তোমার সাথে ভালো কিছু হবে, আমি চলে যাচ্ছি। অ্যালি চিৎকার করে কাঁদতে থাকে, বুক ফেটে যাচ্ছিল কষ্টে। সে বারবার নোয়াকে বলতে থাকে, নোয়া আমাকে ছেড়ে যেও না, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও এমনিতেও আমার সাথে ভালো কিছু হবে না, আমি কোনোদিনও ভালো থাকতে পারবো না। নোয়া কোনো কথা শোনে না, গাড়িটা নিয়ে এসে বেরিয়ে যায়। অ্যালি নোয়ার নাম ধরে চিৎকার করে ডাকতে থাকে আর বলে, তুমি এই সব কিছু মজা করে বলছো তাই না নোয়া? কাল সকালে সব কিছু ঠিক হয়ে যাবে তাই না? কিন্তু অ্যালি ভুল ভেবেছিল। পরের দিন সকালবেলায় সত্যিই সব কিছু বদলে যায়। অ্যালির মা বাবা সেই বাড়িটা ছেড়ে দেয়, তারা নিউ ইয়র্ক শহরে চলে যাচ্ছে। যাওয়ার আগেও অ্যালি দৌড়ে ছুটে যায় নোয়ার খোঁজ করার জন্য, কিন্তু নোয়া সেখানে ছিল না। অ্যালি নোয়ার এক বন্ধুকে কাঁদতে কাঁদতে বলে, এটা আমার নতুন ঠিকানা, নোয়াকে বলো আমাকে যেন অবশ্যই চিঠি লেখে। অ্যালি যখন গাড়িতে চেপে চলে যাচ্ছিল, কাঁদতে কাঁদতে সে সেই পুরনো গলিগুলোর দিকে এক দৃষ্টে তাকিয়েছিল, যে গলিগুলোতে সে আর নোয়া একসময় ঘুরে বেড়াতো। সত্যি একটা সম্পর্ক তৈরি হতে যতটা সময় নেয়, ভাঙতে তার থেকেও কম সময় নেয়। এদিকে দেখা যায় নোয়া একসময় অ্যালির খোঁজ করতে অ্যালির বাড়িতে পাগলের মতো ছুটে যায়, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, সেখানে কেউ ছিল না। নোয়া অ্যালির ঠিকানাতে চিঠিও লেখে, কিন্তু সেই চিঠি অ্যালি অবধি পৌঁছাতো না, অ্যালির মায়ের হাতে পড়ত। নোয়া চিঠিতে লিখেছিল, তুমি যদি আমাকে এখনও ভালোবেসে থাকো তাহলে এই চিঠিটা জবাব দিও, তোমার তরফ থেকে একটা চিঠিরও যদি জবাব আসে আমি তোমার ওখানে চলে যাব। দিনের পর দিন, মাসের পর মাস সে চিঠি লিখে যায়, প্রতিদিন একটা করে। আর প্রতিদিন পোস্টমাস্টার দেখলেই সে দৌড়ে আসতো এবং জিজ্ঞেস করত, আমার নামে কি কেউ চিঠি পাঠিয়েছে? পোস্টমাস্টার যখন মাথা নাড়ত, ব্যর্থ হৃদয়ে নোয়া আবার ঘরের ভেতরে ঢুকে যেত। কথায় বলে, সময় নাকি সব জখম ভরে দেয়। দিন মাস বছর এভাবেই কাটতে থাকে। একসময় দেশে যুদ্ধ লাগে এবং দেশের হয়ে যুদ্ধ করার জন্য তরুণ যুবকদের নিয়োগ করা হচ্ছিল সেনাবাহিনীতে। নোয়া আর্মিতে জয়েন করে। আফ্রিকার এক জায়গায় যুদ্ধে যেতে হয় তাকে। সেখানে ভয়ঙ্কর যুদ্ধ চলে এবং একদিন যুদ্ধে তার বন্ধু মারা যায়। এদিকে দেখা যায় অ্যালিকে। এত বছরে সে নার্স হয়ে গেছে। হাসপাতালে এখন বিভিন্ন যুদ্ধে আহত সৈনিকরা আসে, তাদের চিকিৎসা করে অ্যালি। একদিন যুদ্ধে আহত হয়ে সেই হাসপাতালে এক সেনা অফিসার আসে, এর নাম লন। অ্যালিকে ভালো লাগে তার, এবং দেখতে দেখতে অ্যালি আর লনের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। লন একদিন হঠাৎই অ্যালিকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। অ্যালি ভেবে নেয়, এত বছর হয়ে গেল নোয়া একবারও যোগাযোগ করল না, সে কি সত্যিই ভুলে গেছে? সেদিন রাতেবেলা সে যে গাড়ি নিয়ে চলে গেছিল, তারপর কি একবারও মনে পড়েনি অ্যালির কথা? না কোনো চিঠি পাঠিয়েছে, না সে নিজে এসেছে। সুতরাং সে এইসব ভেবে লনের প্রস্তাবে রাজি হয়ে যায়। আর কতদিনই বা অপেক্ষা করবে? এবং অ্যালির বাবা মাও রাজি ছিল, কারণ লন একজন বড় অফিসার ছিল। কিন্তু অ্যালি নিজের ভেতর থেকে নোয়াকে কিছুতেই বের করতে পারছে না। বিভিন্ন সময় কারণে অকারণে নোয়াকে তার এখনও মনে পড়ে। এদিকে দেখা যায় নোয়া যুদ্ধ থেকে ফিরে আসে আর ওই বাড়িটাকে কিনে নেয়, যে বাড়িটা তার আর অ্যালির স্বপ্ন ছিল। বাড়িটাকে সে নতুন করে বানানো শুরু করে, ঠিক যেমন সে আর অ্যালি একদিন স্বপ্ন দেখেছিল। কিন্তু একদিন শহরে যাওয়ার পথে হঠাৎই সে গাড়ি থেকে দেখতে পায় অ্যালিকে। সে পাগলের মতো গাড়ি থেকে নেমে রাস্তার মধ্যে দিয়ে ছুটতে থাকে এবং অ্যালির নাম ধরে চিৎকার করতে থাকে একবার দেখার জন্য। কিন্তু এত বছর পর অ্যালিকে সে যখন দেখল, সে দেখে অ্যালির সঙ্গে লনকে। মুহূর্তের মধ্যে এত বছর ধরে জমিয়ে রাখা আশা স্বপ্নগুলো যেন মুহূর্তের মধ্যে ভেঙে চুরে একশেষ হয়ে গেল। না মেয়েটাকে সে কিছুই বলল না, আর না তো তার সামনে গেল। চোখ ক্রমশ জলে ভরে আসছিল। এক দৃষ্টে তাকিয়েছিল সে অ্যালির দিকে। এত বছর পর সে অ্যালিকে দেখছে, তাও আবার অন্যের কাছে। সে কিন্তু ফিরে এসে বাড়িটা বানানো শুরু করে।
যতই অন্যের কাছে থাকুক না কেন অ্যালি, নোয়ার মনে একটা প্রবল আত্মবিশ্বাস জন্ম নেয়। একদিন এই বাড়িটা অ্যালির চোখে পড়বে আর অ্যালি ছুটে আসবে আমার কাছে, ঠিক আগের মতো। নোয়া যুদ্ধে শহীদ একজনের বিধবা স্ত্রীর সান্নিধ্যে এসে অ্যালিকে ভোলার চেষ্টা করেছিল, কিন্তু যদি কারোর মনে সত্যিকারের ভালোবাসা থাকে তো অন্য কাউকে পেয়েও তাকে ভোলা সম্ভব নয়। তাই নোয়ার দ্বারাও সেটা হয়নি। বাড়িও তৈরি হয়ে যায় এক সময়, কিন্তু এই বাড়ির সে কী করবে? বাড়ির মধ্যে বসে অপেক্ষা করতে থাকে একটা লম্বা সময় ধরে। তারপর একদিন ঠিক করে, যার জন্য এই বাড়ি বানিয়েছিলাম সেই যখন এলো না, এটা বিক্রি করে দেই। ওদিকে অ্যালির বিয়ের আয়োজন চলছিল। হঠাৎ করে একটা সংবাদপত্রের একটা অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপনের দিকে অ্যালির চোখ পড়ে। নোয়া ওই বাড়ি বিক্রির জন্য একটা বিজ্ঞাপন দিয়েছিল। এত বছর পর নোয়াকে এবং সাথে সেই স্বপ্নের বাড়িটাকে দেখে কেমন যেন এলোমেলো হয়ে গেল মুহূর্তের মধ্যে। জ্ঞান হারিয়ে পড়ে যায় অ্যালি। জ্ঞান ফেরার পর সে পেপারের ওই বিজ্ঞাপনের ঠিকানা দেখে ছুটে যায় নোয়ার কাছে। সত্যি যেমন বলেছিল বাড়িটাকে ঠিক তেমন বানিয়েছে নোয়া। মুগ্ধ হয়ে দেখতে থাকে অ্যালি। নোয়া গাড়ির আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসে এবং দেখে সামনে তার ভালোবাসা দাঁড়িয়ে আছে। কে কি বলবে কিছুই বুঝতে পারে না। দুজন দুজনের দিকে চুপচাপ তাকিয়ে থাকে। কাহিনীটা এতটুকু শোনালো ডিউক। মিসেস হ্যামিল্টন বলে, আচ্ছা, এই কাহিনী কি আমি আগেও শুনেছি? ডিউক উদাস হয়ে বলল, হ্যাঁ, এই কাহিনী আপনি অনেকবার শুনেছেন। দেখা যায় ডিউককে ডাক্তার চেক আপ করছে, আর শোনা যায় ডিউকের নাকি পরপর 2 বার হার্ট অ্যাটাক হয়ে গেছে। ডাক্তার তাকে সাবধান করে, আর একটা হার্ট অ্যাটাক হলে আপনার কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। ডাক্তার ডিউককে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি কি মিসেস হ্যামিল্টনকে কাহিনী শোনাচ্ছেন? আপনি কি জানেন না যে ওনার যে রোগটা হয়েছে তাতে কখনো উনি ঠিক হবেন না? এখানে বলে রাখি, মিসেস হ্যামিল্টন ডিমনেশিয়া বা স্মৃতিশক্তির লোপ পাওয়ার রোগে ভুগছেন এবং এই রোগের শেষ পর্যায়ে আছেন তিনি। ব্রেনের উপরে যদি বেশি চাপ পড়ে তাহলে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। ডিউক ডাক্তারকে আত্মবিশ্বাসের সুরে বলে, ডাক্তারবাবু, বিজ্ঞান যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে ঈশ্বরের শক্তি কাজ করতে শুরু করে, এটা জানেন তো? মুভি আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় সেই বাড়ির ভেতরে অ্যালি আর নোয়া বসে আছে। অ্যালি নোয়াকে বলে, আমার বিয়ে হতে চলেছে এবং লং খুব ভালো ছেলে। নোয়া এক দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকে। এত বছর পরে তার ভালোবাসার মানুষটা তার চোখের সামনে বসে আছে, এটাই তার কাছে যথেষ্ট। নোয়া পরদিন অ্যালিকে নিয়ে একটা বোটে করে একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যায়। নির্জন একটা বিস্তীর্ণ জলাশয়, যেখানে সারি সারি হাঁস চড়ে বেড়াচ্ছে, ঠিক যেন স্বপ্নের মতো সুন্দর। অ্যালি জিজ্ঞেস করে, নোয়া, তুমি যা যা বলেছিলে ঠিক সেইভাবেই বাড়িটাকে বানিয়েছ? আমি দেখে অবাক হয়ে গেছি। নোয়া বলে, কথা দিয়েছিলাম তো তোমায়, বানাতে তো হতোই। বৃষ্টি চলে আসে। অ্যালির মনের মধ্যে পুরনো দিনগুলো ছবির মতো ভেসে ওঠে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে তারা যখন পাড়ে এসে ওঠে, অ্যালি প্রচণ্ড রেগে যায় এবং নোয়াকে বলে, নোয়া, কেন তুমি এত বছরে একটাও চিঠি লেখনি আমায়? কেন তুমি একবারও দেখা করার চেষ্টা করনি? তুমি জানো আমি কত কষ্টে কাটিয়েছি? নোয়া বলে, অ্যালি, আমি তোমাকে 365 দিন 365টা চিঠি লিখেছিলাম, কারণ আমি মনে করতাম আমাদের সম্পর্ক শেষ হয়ে যায়নি, আর না তো এখনও হয়েছে সেটা। সে অ্যালিকে জড়িয়ে ধরে। কাহিনী বর্তমানে ফেরে। কিছু মানুষ দেখা করতে এসেছে ডিউকের সাথে। ডিউক মিসেস হ্যামিল্টনের সঙ্গে তাদেরকে পরিচয় করিয়ে দেয়। ডিউক মিসেস হ্যামিল্টনকে বলে, এরা হলো আমার ছেলে মেয়ে। মিসেস হ্যামিল্টন সবাইকে অবাক হয়ে দেখতে থাকে এবং তাদের সঙ্গে পরিচিতও হয়। পরিচয় হওয়ার পর মিসেস হ্যামিল্টন ডিউককে বলে, আপনি ওদের সাথে কথা বলুন, আমি পরে বাকি কাহিনী আপনার কাছ থেকে শুনে নেব। দেখা যায় ডিউকের ছেলে মেয়ে ডিউককে জিজ্ঞেস করে, বাবা, মার কি কিছু মনে পড়ে তুমি যে রোজ এরকম কাহিনী শোনাও? এবং এর থেকে জানা যায় যে মিসেস হ্যামিল্টন আর কেউ নয়, এটাই হলো অ্যালি। কিন্তু প্রশ্ন হলো, ডিউকটা কে? ডিউকটা কি নোয়া নাকি লং, যার সাথে অ্যালির বিয়ের কথা হচ্ছিল? সেটা জানা যায় না। আর মুভি শুরুতে দেখানো নৌকা নিয়ে নদীতে বোটিং করতে আসা লোকটাই বা কে? ডিউকের সন্তানেরা ডিউককে বলে, বাবা, তুমি ফিরে চলো, কত বছর তো হয়ে গেল। মায়ের সাথে তুমি এভাবে এখানে পড়ে আছো, মার কোনো কিছু মনে পড়বে না বাবা। ডিউক বলে, না, আমি তোমাদের মায়ের হাত না কখনো ছেড়ে দিয়েছিলাম, না কখনো ছাড়ব। এই হোমই এখন আমার পৃথিবী, কারণ এখানে তোমাদের মা আছে। আমি যতদিন অ্যালিকে সুস্থ করতে না পারবো, আমি এখান থেকে কিছুতেই যাব না। কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়।
দেখা যায় অ্যালিকে খুঁজতে গিয়ে অ্যালির মা নোয়ার বাড়িতে আসে। অ্যালিকে সে বলে কিছুক্ষণের মধ্যে লং এখানে চলে আসবে। তোমার বাবা লংকে সব কিছু বলে দিয়েছে তোমার আর নোয়ার ব্যাপারে, এবং আশ্চর্যের ব্যাপার লংয়ের তাতে কোনো আপত্তি নেই। লং বলেছে ওর অতীতকে মেনে নিয়েই আমি ওকে বিয়ে করব, আমি ওকে একা ছেড়ে দেব না। সুতরাং আর ছেলে মানুষই করো না, চলো এখান থেকে। অ্যালি তার মাকে জিজ্ঞেস করে, মা আগে আমাকে একটা কথা বলো, এটা কি সত্যি যে 365টা চিঠি লিখেছিল আমাকে নোয়া? ওর মা বলে, হ্যাঁ এটা সত্যি। অ্যালির মা আরও বলে, আমি জানি তোমার অবস্থা, তুমি বুঝতে পারছো না যে তোমার কি করা উচিত। যাকে বিয়ে করবে বলে কথা দিয়ে এসেছো তার কাছে ফিরে যাবে, নাকি যাকে ভালোবেসেছিলে তার সঙ্গে থাকবে? চলো আমি তোমাকে কোথাও নিয়ে যেতে চাই একবার। এই বলে এক জায়গায় গাড়ি নিয়ে অ্যালি আর অ্যালির মা আসে। অ্যালির মা একটা মাঝবয়স্ক লোককে দেখিয়ে বলে, ওই লোকটাকে দেখতে পাচ্ছ অ্যালি? আমি 25 বছর ধরে এখানে আসি শুধুমাত্র ওকে দেখতে। অ্যালি জিজ্ঞেস করে, মা কে উনি? তুমি কেন 25 বছর ধরে এই লোকটাকে দেখতে আসো? অ্যালির মা বলে, আমরা ভালোবাসতাম একে অপরকে, কিন্তু বিয়ে করতে পারিনি বাড়ির চাপে। সেই আফসোস আমি এখনও প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত করি অ্যালি, তাই একবার হলেও মাঝে মাঝে তাকে দেখতে আসি। তোমার বাবা নিঃসন্দেহে ভালো মানুষ, যাকে আমি বিয়ে করেছি, টাকা পয়সা সবই আছে আমাদের, কিন্তু ভালোবাসাটা আগে জরুরি বেঁচে থাকার জন্য, যেটা আমি প্রতিদিন প্রতিটা মুহূর্ত অনুভব করি। সে অঝরে কাঁদতে থাকে। কাউকে না পেয়ে বেঁচে থাকার বেদনা শুধুমাত্র পৃথিবীতে সেই মানুষগুলোই বুঝতে পারে যারা কখনো কাউকে হারিয়েছে। অ্যালির মা চোখের জল মুছে নিজের মেয়েকে বলে, আমি চাই না তুমি সারা জীবন আমার মতো আফসোসের কষ্টে ভোগো। এই নাও চিঠিগুলো ধরো, নোয়ার লেখা প্রত্যেকটা চিঠি আমি রেখে দিয়েছি, এগুলো পড়ো, তারপর যেটা তোমার ঠিক মনে হয় সেটা করো। এই বলে সে চলে যায়। অ্যালি নোয়াকে এসে বলে, আমি লংকে কথা দিয়েছি বিয়ে করার জন্য। নোয়ার আগে দুঃখে চিৎকার করে ওঠে। সে বলে, তাহলে আমরা যে সময়গুলো কাটালাম সেটা কি ছিল অ্যালি? আমাদের ভালোবাসার কি হবে? তুমি কি শুধুমাত্র আমার সাথে রাত কাটাতে এসেছিলে এখানে? অ্যালি চলে যেতে নেয়। নোয়ার চোখে জল। সে বলে, আমায় ছেড়ে যেও না অ্যালি, আমি তোমার সাথে বাঁচতে চাই। অ্যালিও কাঁদতে থাকে। সে বলে, এই সব কিছু এত সহজ নয় নোয়া, আমি একজনকে কথা দিয়ে এসেছি। নোয়া বলে, কে কি বলবে সেসব কিছু ভুলে যাও, শুধু নিজের মনকে জিজ্ঞেস করো, তোমার মন কি চায়? তোমার মন কি চায় আমার সাথে থাকতে? আমি তোমাকে একবার হারিয়েছিলাম অ্যালি, আমি দ্বিতীয়বার আর সহ্য করতে পারবো না। নিজের ভালোবাসাকে হারানো এক কষ্টের, আর সেই ভালোবাসাকে আবার পেয়েও তাকে আবার হারিয়ে ফেলা আরও বেশি কষ্টের। অ্যালি বলে, আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমি একজনকে কথা দিয়ে এসেছি বিয়ে করার জন্য। অ্যালি সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায় নিজের ইচ্ছে অনুযায়ী। কিন্তু চোখে জল কেন? কিছু দূর গিয়ে নোয়ার লেখা চিঠিগুলো সে পড়তে শুরু করে, যেগুলো বহু বছর আগে নোয়া অ্যালিকে লিখেছিল। নোয়া 365টা চিঠির মধ্যে প্রথম চিঠিটাতে লিখেছিল, জানো অ্যালি, আমি না কাল রাতে ঘুমোতে পারিনি, বারবার একটাই চিন্তা মাথায় আসছিল, আমাদের সম্পর্ক কি সত্যি শেষ হয়ে গেছে? তোমার সাথে কাটানো দিনগুলো আমার খুব মনে পড়ে অ্যালি। আমি জানি না তোমার সাথে কখনো দেখা হবে কিনা, তবে আমি তোমাকে কোনো দোষ দেব না এসবের জন্য। যদি আবার তোমার সাথে কখনো বহু বছর পরে বহু দূরে কোথাও দেখা হয়ে যায়, তবে মনে রেখো সেই দিনটা হবে আমার কাছে সবথেকে সুখের দিন, কারণ আমি তোমাকে ভালোবাসি আর ভালোবেসে যাব। এতটুকু কাহিনী বলে ডিউক নোটবুকটা বন্ধ করে। সন্ধে হয়ে আসছিল, তাই ওরা দুজন সেই হোমের ভেতরে যায়। মিসেস হ্যামিল্টন মানে অ্যালি খাবার টেবিলে অনেকগুলো ওষুধ দেখে ডিউককে জিজ্ঞেস করে, তুমি কি খুব অসুস্থ? এত ওষুধ খাও কেন? ডিউক জবাব দেয় না। সে আবার জিজ্ঞেস করে, আচ্ছা অ্যালি তারপর কি করেছিল? শেষ পর্যন্ত কার সাথে গেল? ডিউক এবার কাহিনীর শেষটুকু বলতে শুরু করে। দেখা যায় সেদিন নোয়ার বাড়ি থেকে অ্যালি ফেরার পর লন অ্যালিকে বলে, আমি তোমাদের ব্যাপারে সব কিছু শুনেছি। জানো, আমার এক এক সময় মনে হয় আমি নোয়াকে মেরে ফেলি, কিংবা কখনো মনে হয় তোমাকে ছেড়ে দিই। তবে আমি জানি আমি যাই করি না কেন তোমার মন থেকে নোয়াকে তো মুছতে পারবো না। কিন্তু তারপরেও অ্যালি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। অ্যালি কাঁদতে কাঁদতে বলে, আমি জানি না নোয়াকে দেখলে আমি কেন এতটা দুর্বল হয়ে পড়ি। আমি যখন নোয়ার সাথে থাকি তখন আমি যেন একটা অন্য মানুষ হয়ে যাই, কিন্তু আমি ভেবে নিয়েছি আমি তোমার সাথে থাকতে চাই। ডিউক বলে, তারপর থেকে তারা দুজনে একসাথে থাকতে শুরু করে তাদের বাকি জীবন।
মিসেস হ্যামিল্টন জিজ্ঞেস করে, কারা দুজন? নোয়ার সাথে নাকি লোনের সাথে? কার সাথে ছিল সে? হঠাৎ করেই মিসেস হ্যামিল্টন মানে বৃদ্ধ অ্যালি বলে ওঠে, আমার সব কিছু মনে পড়ে গেছে, সব মনে পড়ে গেছে আমার। আর দেখা যায় পরদিন সকালে অ্যালি সব কিছু ছেড়ে নোয়ার কাছে ফিরে আসে, কারণ মন থেকে সে নোয়াকে কিছুতেই ভুলতে পারছিল না যতই চেষ্টা করুক, কারণ ওর মনের ভেতরে শুধু নোয়ার প্রতি ভালোবাসা ছিল, অসীম অগভীর ভালোবাসা। অ্যালিকে যে এখানে মিসেস হ্যামিল্টন বলা হয়েছে, হ্যামিল্টন ছিল অ্যালির সারনেম বা পদবি। আর বৃদ্ধ নোয়াকে যে ডিউক বলে সম্বোধন করা হয়েছে, আসলে তখন পশ্চিমের কিছু দেশে বিভিন্ন উচ্চবিত্ত মানুষদের ডিউক উপাধি দেওয়া হতো। তো দেখা যায় বৃদ্ধ অ্যালি ডিউককে প্রথমবার নোয়া বলে ডেকে ওঠে। নোয়া বৃদ্ধ অ্যালিকে জড়িয়ে ধরে বলে, এই দিনটার অপেক্ষা কত কাল ধরে করছিলাম তুমি জানো না। অ্যালি জিজ্ঞেস করে, আমার কি হয়েছিল আর আমি কতক্ষণের জন্য আছি তোমার সাথে? বৃদ্ধ নোয়া বলে, আমি জানি না। গতবার যখন তোমার সব কিছু মনে পড়েছিল, তুমি মাত্র 5 মিনিট আমার সাথে ছিলে অ্যালি, তারপর তুমি আবার সব কিছু ভুলে গিয়েছিলে। অ্যালি তার নিজের বাচ্চাদের খোঁজ নেয় এবং নোয়াকে জড়িয়ে ধরে, কিন্তু তখনই সে হঠাৎ করে নোয়াকে ধাক্কা দিয়ে বলে, আপনি কে? আপনাকে তো চিনি না। বৃদ্ধ অ্যালির স্মৃতিশক্তি থেকে আবার সব কিছু মুছে গেছে, আর এত বছর ধরে ঠিক এটাই হয়ে আসছে। নোয়া রোজ অ্যালিকে একই কাহিনী শোনাতো, যাতে অ্যালির সামান্য কিছু অন্তত মনে পড়ে যে নোয়া কে, তাদের ভালোবাসার কথা। অনেক চেষ্টার পর কখনো সেটা মনে পড়লেও মাত্র কয়েক মিনিটের জন্য স্থায়ী থাকত, কিন্তু নোয়া হার মানে না। সে দিনের পর দিন একই কাহিনী শোনাতো অ্যালিকে। এবং ওই যে মুভির শুরুতে দেখা গিয়েছিল, একটা লোক বোটে করে সেই নদী দিয়ে যায়, যেদিকে বৃদ্ধ অ্যালি জানালা দিয়ে তাকিয়ে থাকতো, সেটা অন্য কেউ নয়, সেটা ছিল নোয়া। বৃদ্ধ নোয়া প্রতিদিন নদী দিয়ে যায়, কারণ সে চাইতো তার সাথে কাটানো সব কিছুকে, প্রতিটা মুহূর্তকে বৃদ্ধ অ্যালির চোখের সামনে আবার জীবন্ত করে তুলতে, কখনো কাহিনীর মাধ্যমে, কখনো সেই দৃশ্যগুলোকে আবার ফুটিয়ে তোলার মাধ্যমে। সে অ্যালিকে সত্যিই ভালোবেসেছিল, তাই অ্যালির কখনো হাত ছাড়েনি। বৃদ্ধ নোয়া কাঁদতে থাকে। পরদিন সকালে দেখা যায় নোয়াকে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে সবাই, কারণ তার শ্বাস প্রশ্বাস নাকি চলছে না। সম্ভবত হার্ট অ্যাটাক এসেছে তার রাতের বেলায়, এর আগেও তার 2বার অ্যাটাক এসেছিল। সেদিন রাতের বেলা বৃদ্ধ নোয়া অ্যালির ঘরে যায়, যেখানে অ্যালিকে রাখা হয়েছে, এবং দেখা যায় বৃদ্ধ অ্যালি তাকে দেখা মাত্রই নোয়াকে চিনতে পারে। তাদের দুজনের চোখে ছিল জল। অ্যালি জিজ্ঞেস করে, নোয়া, আমাদের ভালোবাসার মধ্যে কি সেই শক্তি আছে যা কিছু একটা অন্তত করে আমাদের সেই পুরনো দিনগুলোকে ফিরিয়ে দিতে পারবে? নোয়া চোখের জল ফেলতে ফেলতে সান্ত্বনা দেয়, হ্যাঁ আছে, আবার সব কিছু ঠিক হয়ে যাবে, দেখবে, আবার আমরা একসাথে থাকব। নোয়া খুব ভালো করেই জানতো এরকম আর কখনো হবে না, তবুও সে সান্ত্বনা দেয় অ্যালিকে। সেদিন রাতের বেলা বহু বছর পর অ্যালিকে জড়িয়ে ধরে নোয়া শুয়ে পড়ে, একে অপরকে গুড নাইট জানায়, এবং সেটাই ছিল তাদের শেষ ঘুম। পরের দিন সকালে নার্স যখন আসে, দুজনকে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে যায়, এবং হাতের পালস চেক করার পর সে আরও ঘাবড়ে যায় এবং দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়। অ্যালি আর নোয়া চির ঘুমের দেশে চলে গেছে, তারা কখনো আর জেগে উঠবে না। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। আসলে কি বলতো, আমার যতদূর মনে হয় আজকালকার দিনে এই ভালোবাসা শব্দটা না অনেকটাই সস্তা হয়ে গেছে। যতটা সহজে একটা সম্পর্ক গড়ে ওঠে, মুহূর্তের মধ্যে একজন আরেকজনকে ছেড়ে চলে যায়। কিন্তু এইসব মানুষের মধ্যেও এমন কিছু মানুষ থাকে, এমন 2-1টা প্রেম কাহিনী এরকম দেখা যায় যেগুলো সত্যিকারের ভালোবাসা হয়। হতে পারে সত্যিকারের ভালোবেসেও তুমি তাকে কাছে পাওনি, অথবা সত্যিকারের ভালোবাসার পর সে এখনও তোমার সাথে আছে। নোয়া আর অ্যালি একে অপরকে প্রচণ্ড ভালোবাসলেও তারা কিন্তু কখনো একসাথে থাকতে পারেনি। এমনকি তাদের বিয়ে হওয়ার পরেও সম্ভবত এমন কিছু ঘটেছিল যেটা এই মুভিতে দেখানো হয়নি, যার জন্য অ্যালির স্মৃতিশক্তি চলে গেছিল। আস্তে আস্তে সে ডিমনেশিয়া রোগে ভুগতে শুরু করে, এবং কতটা কষ্টকর, কতটা হৃদয় বিদারক হয় যখন তোমার ভালোবাসার মানুষটা তোমার চোখের সামনেই আছে, অথচ সে তোমাকে না ভালোবাসে না চিনতে পারে।